আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসেছেন। ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন, কি করেছেন না করেছেন, কি হয়েছে না হয়েছে। আমরা এই ব্যাপারটার দিকে একটু মনোযোগ দিতে চাই এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে, এটা আমরা ধরে নিতেই পারি। কেমন প্রতিক্রিয়া হয়েছে এবং তার পরবর্তীতে এটা নিয়ে ভারত কি করতে পারে সেই আলাপগুলো একটু করতে চাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চায়নাতে গেছেন, গিয়ে তিনি তার কাউন্টারপার্ট ওয়াং ই, আমরা চিনি এই ভদ্রলোককে, দীর্ঘদিন তিনি আগে এক দফা প্রায় 8-10 বছর চায়নার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাঝে কিছুদিন ছিলেন না, এখন আবার হয়েছেন এবং অত্যন্ত পাওয়ারফুল মানুষ। ওয়াং ইকে আমরা বহু সময় বহু ক্ষেত্রে মানে ইভেন শি জিনপিংয়ের সবচেয়ে কাছের মানুষ এবং তার পাওয়ারের দিক থেকে তার খুব কাছাকাছি, শুধু না তার খুব ক্লোজ মানুষ, এই ধরনের মানুষ হিসেবেই আমরা চিনি তাকে। তো তার সাথে বৈঠক হয়েছে এবং আরও বেশ কিছু বৈঠক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো নিয়ে চায়নার বিভিন্ন পত্রপত্রিকা, যদি বলি পিপলস ডেইলি, গ্লোবাল টাইমস, প্রত্যেকে এগুলো নিয়ে ভালো কাভারেজ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এভাবেই তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকাল একটা ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংয়ে তিনি আসলে জানিয়েছেন মোটামুটি কোন ইস্যুগুলো নিয়ে কথা। আমি আবারও বলি, বাংলাদেশের সাথে চায়নার কোন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, কোন ইস্যুগুলো হবে, এর চাইতে এটার অনেক বড় একটা সিম্বলিক ভ্যালু আছে। এই সিম্বলিক ভ্যালুটাই আসলে দিনের শেষে আমাদের ডিপ্লোম্যাটিকলি ইম্পর্টেন্ট ইস্যু। কি হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন। তিনি যখন যাত্রা বিরতি করছেন কুনমিংয়ে, সেই কুনমিংয়ে উনি যাত্রা বিরতির সময় ওখানকার ডেপুটি গভর্নর ওনার সাথে যোগাযোগ করেছে, দেখা হয়েছে। দেখা হওয়ার প্রসঙ্গে তিনি কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডেডিকেটেড কিছু হসপিটালের কথা বলেছেন, যাতে বাংলাদেশ চিকিৎসা নিতে পারে এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তিনিও স্পষ্টভাবেই বলেছেন যে ভারতে যেহেতু আমাদের নাগরিকরা ভিসা পাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, সেই কারণে খুব দ্রুত যদি এটা হয় ভালো হবে। ভিসা ফি কমানোর কথা হয়েছে। আপনারা নিশ্চয়ই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, খুবই কাছাকাছি। এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, কুনমিংয়ের সাথে আমাদের একটা সড়ক যোগাযোগের আলাপ কিন্তু দীর্ঘদিন থেকে হয়েছিল মিয়ানমারের ওপর দিয়ে। ট্রেন যোগাযোগের কথা, যেমন কি চায়না চেয়েছিল কুনমিং হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত একটা বুলেট ট্রেন তারা চালু করবে। সো এই যে কানেক্টিভিটিগুলো প্রায় সবসময় ভারত আসলে এগুলোর বিরোধিতা করেছে, কারণ তাতে তার কিন্তু সুবিধার সমস্যা হয়। যাই হোক, কুনমিংয়ের প্লেন ফেয়ারও খুব বেশি হবে না, কারণ এটা আমাদের খুব কাছে। সো আমরা ভারতের সেই চিকিৎসার ব্যাপারে যে মনোপলি আছে বাংলাদেশের, সেই জিনিসটার উপরে একটা চাপ পড়তে পারে। এবং নট অনলি দ্যাট, আমাদের প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, পররাষ্ট্র উপদেষ্টাকে, তখন বলেছে যে চায়না আমাদের এখানে একটা বড় হসপিটালে ইনভেস্ট করতে রাজি আছে এবং পূর্বাঞ্চলে জমির কথা এসছে। আমি মনে করি আমাদের দেশে এরকম বিদেশিদের ডেকে এনে হসপিটাল শর্ট টার্মে এবং মিড টার্মে হতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের আসলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে, যেটা আমাদের দেশের নাগরিক তো বটেই, অন্য দেশের নাগরিকদেরকেও আমরা যাতে হেলথ ট্যুরিজমের জন্য আকর্ষণ করতে পারি। আমাদের মেডিকেল কলেজগুলো এখন এই জোনের স্টুডেন্টদেরকে যেহেতু আগ্রহী করে তুলতে পারছে, তো আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করলে আমরা সেই কাজটাও করতে পারার কথা আমরা পারবো। আমরা এই আশা এবং এই বিশ্বাস রাখতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের ঋণ। আমাদের যে ঋণগুলোর পরিশোধের সময়সীমা 20 বছর ছিল, সেগুলো 10 বছর এক্সটেন্ড করে 30 বছর ব্যাপারে চায়না খুবই পজিটিভ। এখনও যে সিদ্ধান্ত হয়ে গেছে তা না, পজিটিভ। নট অনলি দ্যাট, বাংলাদেশ ইন্টারেস্ট রেট নিয়ে আলাপ করেছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের চায়নার সাথে যে লোন অ্যাগ্রিমেন্টগুলো আছে সেগুলোর ইন্টারেস্ট রেট খুব বেশি হাই না, কিন্তু তারপরও বাংলাদেশ এটাকে আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন, সার্ভিস চার্জ সহ অন্যান্য সব কিছু মিলে, যাতে আমাদের জন্য লেস এক্সপেন্সিভ হয়ে ওঠে লোনগুলো। এগুলো এক্সিস্টিং লোন, ভবিষ্যতের কথাও বলছি না, এগুলো হবে কিনা আমি আসছি একটু পরে। সো সেটা এসছে। আর আলোচনা হলো মূলত ব্রহ্মপুত্রের উপরে ড্যাম নিয়ে। বাংলাদেশ অংশে খেয়াল রাখবে, ডেটা শেয়ার করবে, এটা আসলে একটা টেনশনের ব্যাপার, কোনো সন্দেহ নেই। ভারত মানে ব্রহ্মপুত্রের উপরে যদি হয়, মানে আমাদের সুইট ওয়াটারের প্রায় 80% আসলে ব্রহ্মপুত্র যে নদী সেটা দিয়ে আসে, যমুনা হয়ে, যেটা আমরা দেখি। এটার উপরে ড্যাম যদি হয়, মানে আমরা সবগুলোকে কমনলি বাঁধ বলি, কিন্তু এটা যদি ড্যাম হয়, যেখানে আপনি বাঁধ দিয়ে একটা রিজার্ভার তৈরি করছেন, তারপর জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন জলবিদ্যুৎ তৈরি করতে হলে ওই পানি ছেড়ে দিতেই হয়। সুতরাং
যেটা হয়, ড্যাম যখন তৈরি হয় তখন একটা রিজার্ভার তৈরি হয়, একটা বিরাট জলাশয় তৈরি হয়। সেই জলাশয় তৈরির সময়টাতে নদীর প্রবাহ কমে যায়, কিন্তু যখনই এটা পূর্ণ হয় কয়েক বছরের মধ্যে, তারপর যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেই পানি আবার চলে আসে। সে যদি ড্যাম হয়ে থাকে তাহলে খুব বড় সমস্যা হবে না, কিছু বছর সমস্যা হবে। কিন্তু এটা যদি ব্যারাজ হয়, যেখানে পানিকে আসলে ডাইভার্ট করা হয়, যেমন আমরা তিস্তা ব্যারাজ বলছি, আমরা ফারাক্কা ব্যারাজ বলছি, আমরা কমন ভাষায় বাঁধ বলি, এগুলো আসলে একটাও মানে বাঁধ বটে বাংলায়, যেহেতু অন্য শব্দ নেই, এগুলো কোনো একটা ড্যাম না, এগুলো প্রত্যেকটা আসলে ব্যারাজ। এগুলো মানে আমাদের তিস্তার উজানে যেটা আছে গজলডোবা, এটাও কিন্তু আসলে ব্যারাজ, ওখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়, ওখানে দিয়ে অন্যদিকে পানি নিয়ে যাওয়া হয়। সো আমরা জানি না ব্রহ্মপুত্রতে আসলে কি হচ্ছে। তারা জলবিদ্যুৎ উৎপাদন করবেন, কিন্তু সেই ড্যামের পর আরও কোনো ব্যারাজ আছে কিনা সাথে, যেখানে তারা পানি নিয়ে যেতে চাইবেন। ফলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। আমাদের উপদেষ্টা বলেছেন যে তারা এই রিলেটেড ডেটা বাংলাদেশের সাথে তারা শেয়ার করবেন। মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন, এটা নিয়ে এরপর বিভিন্ন রকম নিউজ ভারতের প্রিন্টেড মিডিয়াগুলোতে, অনলাইন পোর্টালগুলোতে, টিভিতে নানান কিছু, মানে এইটা নিয়ে খুবই কনসার্ন তারা। এবং বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার একটা নেক্সাস তৈরি হচ্ছে কিনা আবার, যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নষ্ট করবে। এর মধ্যে আমি এনডিটিভিতে দেখলাম যে তারা পাকিস্তানের আইএসআই চিফও নাকি বাংলাদেশে এসেছিল। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে আমাদের আমাদের প্রেস উইং, যেটা আমাদের প্রধান উপদেষ্টা, সেখান থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আমাদের একটা হাই পাওয়ারফুল ডেলিগেট তো গিয়েছিল। আমি এটা নিয়ে কথা বলেছি, আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল, তারা পাকিস্তান থেকে আরও সমরাস্ত্র কেনা, এমনকি ফাইটার কেনা নিয়েও আলাপ টালাপ করেছেন। ফলে তারা স্বাভাবিকভাবে, যেটা হচ্ছে এদিকে পাকিস্তান এদিকে চায়না সব মিলে এখন ভারতের ব্যাপারে তারা একটা নেক্সাস তৈরি করে বাংলাদেশে বসে আবারও ভারতের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে, এই ধরনের আলাপ টালাপ তারা করছে।